ডিবিসি নিয়মিত আয়োজন কৃষি কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক। আজ আমরা আলোচনা করব গম চাষে নিরুৎসাহিত না নিষেধাজ্ঞা এ প্রসঙ্গে। আর এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ হামিদুর রহমান। জনাব হামিদুর রহমান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা যেমনটা বলছিলাম, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে গম চাষে নিরুৎসাহিত না নিষেধাজ্ঞা, এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে আমরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে নিতে চাই। প্রতি বছরই মেহেরপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি গম উৎপাদন হয়, কিন্তু গত মৌসুমে গমে ব্লাস্ট ভাইরাস সংক্রমণ দেখা দিলে তা প্রতিরোধে বেশিরভাগ জমির গম পুড়িয়ে ফেলা হয়। এই অবস্থায় আসছে মৌসুমেও যাতে ব্লাস্ট ভাইরাস ছড়িয়ে না পড়ে, সেজন্য দক্ষিণ পশ্চিমাঞ্চলের মেহেরপুর সহ 7টি জেলায় গম চাষ না করার পরামর্শ দিয়েছে কৃষি অধিদপ্তর। সে অনুসারে কৃষি বিভাগ মাইকিং সহ বিভিন্নভাবে চাষিদের গম চাষে বিরত রাখার চেষ্টা করছে। তারপরও বিকল্পভাবে বীজ জোগাড় করে গম চাষ করছে। গত বছর যেমন গম বুনিলাম, ভালো বীজের গম, অবশ্য সে গম আল্লাহ দিল না, হাতে করে নষ্ট হয়ে গেল। গম বন্তি নিষেধ করেছে সরকার, কিন্তু তারপর আমাদের উপায় নেই, গম ছাড়া কিছুই হবে না ওই জমিতে। ব্লাস্ট রোগ যদি এই বছরও গমে দেখা দেয়, তাহলে এই ব্লাস্ট রোগ সারা দেশব্যাপী হয়তো ছড়িয়ে যেতে পারে। বীজ যারা বিক্রি করেন, যে সকল ডিলার, তাদেরও আমরা এই ধরনের নির্দেশনা দিয়েছি যেন এবার গম তারা বিক্রি না করেন। ভোলাতেও ব্লাস্টের কারণে কৃষকদের নিরুৎসাহিত করছে কৃষি বিভাগ। তবে গম চাষে কোনো বাধা নেই, তাই বীজ বিক্রেতা ও কৃষকদের সঠিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি মাঠ ও বাজার তদারকি করা হচ্ছে। গম চাষের ক্ষেত্রে ভোলাতে কোনো বাধা নিষেধ নাই, তবে যে জমিতে ইতিপূর্বে ব্লাস্টের আক্রমণ হয়েছে সেই জমিতে গম চাষ না করাই ভালো। ঝুঁকি আছে জেনেও কুষ্টিয়ার বেশিরভাগ কৃষক বিকল্প ফসলের দিকে ঝুঁকছেন। কৃষি বিভাগও গম চাষে নিরুৎসাহিত করছে তাদের, পাশাপাশি অন্য ফসলের চাষের ব্যাপারে তাদের পরামর্শ দেয়া হচ্ছে। গম চাষের বাদ রেখে আপনার এই মুসুরি, ছোলা, ফেসারি এইগুলার দিকে একটু বেশি আগ্রহিত। কৃষক করবে নিজ দায়িত্বেই, এবং সেখানে আমরা করার আগে কি ব্যবস্থা নিতে হবে এবং করার পরে ফ্লাওয়ারিং স্টেজে কি ব্যবস্থা নিতে হবে, সেসব আমরা ট্রিটমেন্ট আমরা দিয়ে আসছি। গত ফেব্রুয়ারিতে মেহেরপুরে ব্লাস্ট ভাইরাস সংক্রমণ দেখা দেয়, পরে তা 3 জেলায় ছড়িয়ে পড়ে। মাসুমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। জনাব হামিদুর রহমান, আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবং এই সাথে আলোচনা আসলে শুরু করতে চাই। এই যে ব্লাস্ট ছত্রাকের আক্রমণ এবং এর ফলে দেশের বিভিন্ন জায়গায়, দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিশেষ করে বোধহয় 7টি জেলায় গম চাষকে নিরুৎসাহিত করা হয়েছে। কিছুদিন আগে এই বিষয়ে একটি নির্দেশনা এসেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে। এখন পর্যন্ত আসলে কৃষকদের কাছে বিষয়টি কিন্তু স্পষ্ট নয়। কৃষকদের কাছে কি, আমরাও কিন্তু অনেকেই বুঝতে পারছি না এটা আসলে কি নিরুৎসাহিত করা বা নাকি নিষেধাজ্ঞা। নিরুৎসাহিত যদি আমি বলতে চাই, তাহলে কি ধরনের নিরুৎসাহিতকরণ, কি বলতে চাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর? একদম সরাসরি যদি এটির উত্তর দিতে হয়, তাহলে আমরা বলবো এটি অবশ্যই নিষেধাজ্ঞা নয়, এটি নিরুৎসাহিত করা। এবং নিরুৎসাহিত করা সারা দেশের সকল গম উৎপাদন অঞ্চলের কৃষকদের জন্যও নয়, এটি নিরুৎসাহিত করা হচ্ছে কেবল সেই এলাকার কৃষকদের যেখানে গত বছর এই ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব ঘটেছিল। সেই জেলাগুলোকে আমরা চিহ্নিত করেছি। তার মধ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া এবং বরিশাল ও ভোলা, এই মোট 7টি জেলায় আমরা গতবার ব্লাস্ট রোগ শনাক্ত করেছি। এবং এই রোগ এতটাই ভয়াবহ যে সেটা যদি এর পুনরাবির্ভাবকে রোধ করতে হয়, তাহলে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই ব্যবস্থার অংশ হিসেবেই এবার বিশেষজ্ঞদের পরামর্শে আমরা যে এলাকায় গত বছর ব্লাস্ট রোগ আক্রমণ করেছিল, ওই এলাকার কৃষক ভাইদেরকে নিরুৎসাহিত করেছি। এখানে আমরা সুনির্দিষ্টভাবে লিফলেট তৈরি করে তাদের মধ্যে বিতরণ করেছি। আমরা উঠোন বৈঠক করে মাঠে কৃষকরা তাদেরকে নিয়ে সভা করে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। এমনকি শুক্রবারের দিন নামাজের সময়ও তাদেরকে বোঝানো হচ্ছে যে কেন আমরা এবছরে ওই এলাকায় গমের চাষ করব না। আসলে একটু পেছনের কথা বলতে হয় যে ব্লাস্ট রোগ গমে আমাদের দেশে কখনোই ছিল না। এমনকি সারা পৃথিবীতে যেসব দেশে গম উৎপন্ন হয় সেখানেও
আমরা অতীতে এর যে ইতিহাস সেটা পর্যালোচনা করলে দেখব যে এটার প্রথম নোটিশ হয় 1985 সালে ব্রাজিলে। তারপরে আপনার এই হচ্ছে ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশ, বলিভিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে, আর্জেন্টিনা, ওই 80-এর দশকে 90-এর দশকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এবং এ নিয়ে সিমিট, আপনারা জানেন যে মেক্সিকোর যে সিমিট যারা গম এবং ভুট্টা নিয়ে গবেষণা করে থাকেন, সেখানে অনেক অভিজ্ঞ বিজ্ঞানী রয়েছেন, তারা এর সাথে সংশ্লিষ্ট হন এবং এই ব্লাস্ট রোগ প্রতিরোধের জন্য নানা রকম ব্যবস্থা গ্রহণ করেন। ফলে বেশ কয়েক বছর আর কিন্তু এর কোনো লক্ষণ সম্পর্কে আমরা তেমন কিছু জানতে পারি না। হঠাৎ করে গত বছর আমাদের দেশের এই 7টি জেলার কথা বললাম, এই জেলাগুলোতে আমরা এটা লক্ষ্য করি। প্রথমে আপনার মেহেরপুর জেলায় এটি আমরা নোটিশ হয়, তারপরে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, এভাবে একের পর এক সন্নিহিত জেলাগুলো এই রোগের প্রাদুর্ভাবের কথা আমরা জানতে পারি। এর সাথে আপনার আবহাওয়াগত একটি বিষয় খুব ঘনিষ্ঠভাবে জড়িত। যেমন এই ব্লাস্ট রোগ গম যখন কেবল ফুল আসে তখনই এইটি আক্রমণ হয়, ফুল আসার আগে এটি আক্রমণ হয় না, মানে আগে থেকে বোঝার কোনো উপায় নাই যে এটা আক্রমণ হতে যাচ্ছে। তাছাড়া এটার সাথে আপনার আর্দ্রতার একটি সম্পর্ক আছে, মানে আপেক্ষিক আর্দ্রতা, যেটাকে হিউমিডিটি আমরা বলি। হঠাৎ করে যদি ফেব্রুয়ারি মাসে যেমন গতটা গরম পড়েছিল, দিনের তাপমাত্রা 20 ডিগ্রির উপরে, সেন্টিগ্রেডের উপরে চলে যায় এবং পরপর 3 দিন ওই এলাকায় এক পশলা করে বৃষ্টি হয়ে যায় এবং গমের শীষগুলোর ভেতরে এই যে বৃষ্টির পানি বেঁধে থাকা এবং এই যে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতা, এই তিনটি মিলিয়ে কিন্তু গমে এই রোগের প্রাদুর্ভাব ঘটে বলে বিজ্ঞানীরা, বিভিন্নতার কারণেও জলবায়ুর বিভিন্নতা এটাকে বিস্তার লাভ করতে সহায়তা করেছে বলে বিজ্ঞানীরা আমাদের জানিয়েছেন। এটা নোটিশ হওয়ার পরে আমাদের মন্ত্রণালয়ে আমরা এই বিষয়টি নিয়ে খুব গুরুত্ব দিয়ে পর্যালোচনা করি। আমাদের মাননীয় কৃষিমন্ত্রীর নেতৃত্বে, তার নির্দেশনায় এই অঞ্চলগুলোতে বিজ্ঞানীরা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বৃন্দ যারা উদ্ভিদ রোগতত্ত্বের অধ্যাপক, তাদেরকে নিয়ে ভিজিট করানো হয় এবং তাদের পরামর্শ অনুযায়ী যে এই গম ক্ষেত যেগুলোতে কোনো দানা কিছু ছিল না, এগুলোকে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কেননা আপনি জানেন যে ছত্রাকে এক ধরনের স্পোর হয়, যেটা বাতাসে এক জায়গা থেকে আরেক জায়গায় অন্য ফসলেও সংক্রমিত হতে পারে। অন্য ফসল না হোক, কিন্তু আমি বলবো যে এটা তার যে বিকল্প যে পোষক গাছ আছে, অল্টারনেটিভ হোস্ট বলি, সেই গাছগুলোতে গিয়ে আশ্রয় নিতে পারে এবং তার মধ্যে দিয়ে পরবর্তী বছরে এর সংক্রমণ ঘটতে পারে। এইসব আশঙ্কা থেকে কিন্তু আমরা জমির নাড়া পুড়িয়ে দেওয়ার পরামর্শ দিই। আর আক্রান্ত অঞ্চলের গম ক্ষেত থেকে বীজ সংগ্রহ করার ক্ষেত্রে তীব্র নিষেধাজ্ঞা, ওটা নিষেধাজ্ঞা, ওই বীজ যেন কেউ না রাখেন, এটা আমরা বলেছিলাম। তো তারপরে এই বছরে যখন নতুন করে গমের মৌসুম আসছে, এর আগে আমরা আঞ্চলিক পর্যায়ে নেপালে সিমিটের নেতৃত্বে একটি সম্মেলন হয়েছে। গম উৎপাদনকারী দেশগুলোর বিশেষজ্ঞরা সেখানে অংশগ্রহণ করেছেন। আমাদের দেশের নীতি নির্ধারণী মহল এবং বিশেষজ্ঞবৃন্দ সেখানে অংশগ্রহণ করেন। তারপরে আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের গম গবেষকরা সহ তারা মেক্সিকোতেও কিন্তু যান। জনাব হামিদুর রহমান, এই ক্ষেত্রে একটু জানতে চাই যে এই যে নিষেধাজ্ঞাটা এসেছে, আমরা যতদূর জানি যে অগ্রহায়ণ মাসটা হচ্ছে গমের বীজ রোপণের জন্য একটি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপযোগী মাস। সেক্ষেত্রে অগ্রহায়ণের ঠিক মাঝামাঝিতে সেই নিষেধাজ্ঞাটা বা নিরুৎসাহিতকরণ যে নির্দেশনাটি এসেছে, সেটা কি একটু দেরি হয়ে যায়নি? কারণ কৃষকরা তো প্রস্তুত হয়ে গেছে। এই অংশটি সঠিক নয়। আমরা 1 মাস আগে থেকে, অগ্রহায়ণ না, আমরা যেটাকে ইংরেজি মাসে বলি হচ্ছে নভেম্বরের 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত হচ্ছে আপনার গম বোনার জন্য উপযুক্ত সময়। আমরা কিন্তু গত বছর থেকেই এটা বলে আসছি এবং আমরা সেপ্টেম্বর মাস থেকে আমাদের ওই অঞ্চলের কৃষকদের, সারা দেশের না, ওই অঞ্চলের কৃষকদের নিরুৎসাহিত করার জন্য নানান উদ্যোগ গ্রহণ করেছি। জনাব হামিদুর রহমান, এই বিষয়ে আরো আলোচনা আছে, আরো কিছু জানার আছে আপনার কাছে, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, এক্ষুনি আমাদের সঙ্গে থাকুন।
আপনারা দেখছেন কৃষি কথা। গম চাষে নিরুৎসাহিত না নিষেধাজ্ঞা এই আমাদের আলোচনার বিষয় আজকে। আর এই বিষয়টি নিয়ে আমাদের সাথে আলোচনা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব কৃষিবিদ মোহাম্মদ হামিদুর রহমান। জনাব হামিদুর রহমান, কৃষি কথায় আবারও স্বাগত আপনাকে। যেটা জানতে চাচ্ছিলাম যে বিরতির আগে আমরা কথা বলছিলাম যে এই ব্লাস্ট রোগের আক্রমণ এবং সুদূর ব্রাজিল থেকে এই রোগটি কিভাবে, ছত্রাকটি কিভাবে বিভিন্ন দেশ ঘুরে বাংলাদেশে এসে পৌঁছেছে। আপনার কাছে একটু জানতে চাই, এটা আসলে ব্যক্তিগত কৌতূহল থেকেই নাকি, সেটা হলো যে কয়েকটা জায়গায় আমরা এই নিরুৎসাহিতকরণ করেছি বা সতর্কীকরণ জানানো হয়েছে কৃষকদের। অন্যান্য এলাকাগুলোর আসলে কি অবস্থা? এই রোগটি কি আসলে অন্যান্য কোনো এলাকায় ছড়িয়ে পড়তে পারে না? সেই যে ছড়িয়ে পড়তে পারে না এটা জোর করে বলার সুযোগ খুব কম। আমরা বলেছি এর সাথে আবহাওয়াগত একটা কি বলবো, আপনার উপযোগী আবহাওয়ার একটা প্রভাব আছে। সেই ঘটনাটি যদি ঘটে তাহলে কি হবে সেটা বলা মুশকিল। তবে আমি যে কথা বলছিলাম যে জন্য যে ছত্রাকটি দায়ী, বিশেষ করে তার নাম পাইরোকুলারিয়া ওরাইজি এবং প্যাথোটাইপ হচ্ছে ট্রিটিকাম। এটি বাংলাদেশে গত বছর ছাড়া আর কখনো আমরা দেখিনি। তো যেহেতু গত বছর এরকম একটি আক্রমণ ঘটে গেছে, যার জন্য আমরা বিশেষজ্ঞদেরকে নিয়ে বসে তাদের কাছ থেকে যে পরামর্শ পেয়েছি সেইগুলোই কৃষকদের কাছে আমরা দেওয়ার চেষ্টা করছি। এই পরামর্শগুলোর মধ্যে যেটা আপনি বললেন, আক্রান্ত এলাকা ছাড়াও অন্য এলাকার কৃষক ভাইদেরকে আমরা সবসময় বলেছি যে গম আক্রমণ মুক্ত এলাকার থেকে সরকারের যে সার্টিফাইড সিড সেইটা মানে প্রত্যায়িত বীজ তারা ব্যবহার করবেন। জনাব হামিদুর রহমান, 2 নম্বর হচ্ছে আমি 5টি কন্ডিশন আছে এটা বলে নি, তারপরে আচ্ছা আমাদের সাথে আরেকজন অতিথি যোগ দিয়েছেন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তিনি ওনার সাথে আমরা একটু পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে, আশরাফ আলী নিশ্চয়ই অপেক্ষা করবেন। আশরাফ আলী শুনতে থাকুন, তারপরে ওনারা ওই অঞ্চলে কি ব্যবস্থা নিয়েছেন সেটা বলবেন। অবশ্যই আমরা যেটা কৃষক ভাইদেরকে বলছি যে তারা যেন এর আগে যেটা বলছিলাম যে নভেম্বর মাসের 15 থেকে 30 এই যে গম বোনার যে নির্দিষ্ট সময়, এর মধ্যে যেন বপন করেন, ভালো উৎস থেকে যেন গম বীজটা সংগ্রহ করেন এবং সেটা যেন প্রত্যায়িত বীজ হয়। তারপরে বোনার সময় তারা অবশ্যই গমের বীজ শোধন করে নেবেন উপযুক্ত ছত্রাকনাশক দিয়ে। তারপরে তারা পরিচ্ছন্ন চাষাবাদ করবেন যেন আগাছা বা অন্য কিছু না থাকে। আর ব্লাস্ট রোগের আক্রমণ হওয়ার যে সম্ভাব্য যে সময়, সেটা হচ্ছে গম যখন কেবল ফুল আসা শুরু হওয়ার পর থেকে। ঠিক সেই সময়ে আমরা লক্ষ্য করেছি আমাদের দেশে যে প্রচলিত ছত্রাকনাশক রয়েছে তার মধ্যে কয়েকটি খুবই কার্যকর, যেমন আপনার ন্যাটিভো, ফলিকো, এগুলো যদি গমের শীষ আসা মাত্রই এগুলোকে স্প্রে করা যায় এবং তার 15 দিন পরে আরেকটি স্প্রে করা যায়, তাহলে কিন্তু এই রোগ থেকে গমকে মুক্ত রাখা সম্ভব। কাজে এই পরামর্শগুলো আমরা মাঠ পর্যায়ে দিচ্ছি। তাছাড়া আমাদের গমের কিন্তু যে এলাকা আমাদের আক্রমণ হয়েছে এটি আমাদের প্রধান গম উৎপাদন এলাকা নয়। প্রধান গম উৎপাদন এলাকা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ, সেই পঞ্চগড় থেকে নিয়ে রাজশাহী পর্যন্ত। এক ঠাকুরগাঁ জেলাতেই বাংলাদেশে যত গম হয় তার 4 ভাগের 1 ভাগ গম উৎপন্ন হয়। এটি শীত প্রধান অঞ্চল। এটি কি উত্তরবঙ্গের কথা বলছেন আপনি? জনাব হামিদুর রহমান, আমি একটু আপনাকে থামিয়ে একটু আশরাফ আলীর কাছে যেতে চাই। তিনি রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। জনাব আশরাফ আলী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাদের কথা। জনাব হামিদুর রহমান আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, তিনি আমাদেরকে বলছিলেন যে ব্লাস্ট রোগের আক্রমণ কিভাবে এই সংক্রমণ প্রতিরোধ করা যায়। আপনার কাছে একটু জানতে চাই যে রংপুরে কি এই রোগের প্রাদুর্ভাব আছে কিনা এবং এ বিষয়ে কৃষকদের সচেতন করতে কিংবা প্রতিরোধে আপনারা কি ধরনের পরামর্শ কৃষকদের দিচ্ছেন? জনাব আশরাফ আলী। ধন্যবাদ। রংপুরে গত বছর প্রায় 4100 হেক্টর জমিতে গম চাষ হয়েছিল, কিন্তু ব্লাস্ট রোগের কোনো উপদ্রব রংপুরে দেখা যায়নি। এবছরে ইতিমধ্যে আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয় কর্তৃক আমাদের গম চাষের জন্য ব্লাস্ট রোগ না হয় সেই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে লিখিতভাবে এবং আমাদের বিভিন্নভাবে অডিওর মাধ্যমে আমাদের
তিনি নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা মোতাবেক মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং ইতিমধ্যে আমরা কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি এবং গমের বীজ ট্রিটমেন্ট করার জন্য আমরা প্রোভ্যাক্স দ্বারা 3 গ্রাম প্রতি 1 কেজি বীজের জন্য 3 গ্রাম হারে ব্যবহার করে সিড ট্রিটমেন্টের ব্যবস্থা গ্রহণ করেছি এবং ইতিমধ্যে আমার প্রায় 850 হেক্টর জমিতে আমার গম চাষ হয়েছে এবং আমরা ইতিমধ্যে অনেকগুলো জমিতে প্রায় অধিকাংশ জমিতে আমরা বীজ ট্রিটমেন্ট করে আমরা বীজ বপন করতে সক্ষম হয়েছি এবং আমাদের যে ধান গম পাট বীজ উৎপাদন প্রকল্প আছে সেই প্রকল্পের যে গমের প্রদর্শনী ছিল সেখানে আমরা সকল বীজ এই প্রদর্শনী আর ট্রিটমেন্ট করে আমরা বপন করেছি এবং এটা আগামীতে যেন এখানে কোনো ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব না হয় সে কারণে আমরা যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি স্যার যে কথাটা বলেছেন যে আগাম যদি আমরা করতে পারি তাহলে পরে ওই সময় যে ব্লাস্টের আক্রমণ হয় সেটা স্কেপ করা সম্ভব। সেই জন্য আমরা দ্রুত এটা বাস্তবায়ন রোপণ সম্পূর্ণ করার জন্য আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি আর বীজ বপনের পূর্বেই ক্ষেতের চারপাশ দিয়ে আগাছা দমন করার জন্য আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। তারপরেও আমাদের যে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এবং এখানে দলীয় আলোচনার মাধ্যমে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্নভাবে কৃষকদেরকে অবহিত করার চেষ্টা আমরা করেছি এবং আমরা ইতিমধ্যে বিএডিসির যে উপপরিচালক মহোদয় আছেন তাকেও আমরা অনুরোধ করেছি যে তারা যেন বীজ ট্রিটেড করে দেয় আর যদি ট্রিটেড করে না থাকে সেক্ষেত্রে আমরা লোকালি ট্রিটমেন্ট করে নেওয়ার ব্যবস্থা আমরা ইতিমধ্যে করছি এবং আমরা ইতিমধ্যে পেস্টিসাইড কোম্পানি যারা সাপ্লাই দেয় আর ওই যে আপনার প্রোভ্যাক্স সাপ্লাই দেয় তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা রংপুর ইতিমধ্যে কীটনাশক বালাইনাশক আমরা নিয়েও এসেছি। আর জনাব আশরাফ আলী আপনাকে আমার মনে হয় যে বিষয়টি পরিষ্কার হয়েছে আমাদের কাছে, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আশরাফ আলী ছিলেন উপপরিচালক রংপুরের, তিনি আমাদের জানাচ্ছিলেন এবং তিনি আপনার কথাগুলোই আসলে জানাচ্ছিলেন কারণ আপনার নির্দেশনা মতোই তারা কাজ করছে। আপনার কাছে আরেকটু জানতে চাই জনাব হামিদুর রহমান যে এই যে ব্লাস্ট রোগের কারণে ব্লাস্ট রোগটি ছড়িয়ে পড়ছে এ সম্পর্কে আসলে আর কোনো প্রতিকারের আর কোনো নিয়ম আছে কিনা? সেইগুলো আছে, যেমন সেটা একটু দীর্ঘসূত্রী, যেমন তাপ সহিষ্ণু জাত যদি আমরা আবিষ্কার করতে পারি বা এই যে পাইরোকোলারিয়া ওরাই যে ছত্রাক এই আক্রমণ করেও ক্ষতি করতে পারবে না, মানে এই রোগ প্রতিরোধী জাত আমরা আবিষ্কারের জন্য গবেষণা করতে পারি এবং পৃথিবীতে তা নিয়ে কাজ হয়েছে এবং হচ্ছে। আপনি জানেন আমাদের বর্তমান সরকার গম এবং ভুট্টা এই দুটো ফসল চাষের উপরে অনেক গুরুত্ব দিয়েছে, কেননা আগে আটা রুটি গরিবেরা খেত, এখন স্বাস্থ্য ভাবনা থেকে আমাদের সব ধরনের মানুষের রুটি খাওয়ার এবং আটা জাত খাদ্য খাওয়ার কিন্তু প্রবণতা বেড়েছে। সেই জন্য গম এবং ভুট্টা উৎপাদনের প্রতি আমরা গুরুত্ব দিয়েছি এবং আমাদের কৃষি গবেষণা প্রতিষ্ঠানের যে গম গবেষণা কেন্দ্র ছিল সেটাকে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে রূপান্তর করা হয়েছে এবং এই ইনস্টিটিউটের সাথে আন্তর্জাতিক গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের যোগসূত্র স্থাপনের কার্যক্রম হাতে প্রয়াস চলছে। জনাব হামিদুর রহমান, একটু জানতে চাই যে এখানে আমাদের যে প্রতিবেদনটা আমরা শুরুতে দেখেছিলাম সেখানে কিন্তু একটা জায়গায় ছিল যে গম চাষ করা ছাড়া কিছু কিছু জমিতে আর কোনো ফসলই হয় না, তো তারা আসলে কি করবেন, তাদের প্রতি আপনার কি পরামর্শ আছে? এই কথাটি সত্য নয়। বাংলাদেশ এত চমৎকার একটি ভূপ্রাকৃতিক মানে কি বলবো ঐতিহ্য এবং এর যে সুবিধে রয়েছে সেই ধরনের একটি দেশ যে আমাদের দেশে কোনো একটি জমি পাবেন না যেটি শুধু গমের জমি। আসলে গম যে সময়টাই হয় সেই সময়ে গমের বিকল্প আরো অনেক উচ্চ মূল্যের ফসল হতে পারে, যেমন ভুট্টা। যে জমিতে গম হবে ওই জমিতে ভুট্টা অবশ্যই ভালো হবে, ওই জমিতে আলু হবে, ওই জমিতে সরিষা হবে, ওই জমিতে অন্য ডাল ফসল যেমন মুগ ইত্যাদি হবে। কাজেই আমাকে যে শুধু গম করতেই হবে এমন কথা নেই। যে এলাকায় গত বছর সবচেয়ে বেশি আক্রমণ হয়েছিল মেহেরপুর এবং চুয়াডাঙ্গা, এটি কিন্তু বাংলাদেশের অন্যতম বৃহৎ ভুট্টা উৎপাদন এলাকা। ঠাকুরগাঁ যেমন গম উৎপাদনের জন্য বিখ্যাত, ঠিক চুয়াডাঙ্গা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদনকারী জেলা। কাজেই চুয়াডাঙ্গার কৃষকরা যদি গমের পরিবর্তে ভুট্টা উৎপাদন করেন তাহলে তারা এই সময়টায় বোধহয় ভুট্টা, ডাল এবং তেল জাতীয় শস্য, গম,
সরিষা, আলু এগুলো একই সময়ের ফসল। কাজে আমাদের হাতে যথেষ্ট গুরুত্বপূর্ণ উচ্চ মূল্যের বিকল্প ফসলও রয়েছে। রয়েছে। কিন্তু এই যে বীজ ফসলগুলোর কথা বলছি আমরা, এগুলোর বীজের যে মূল্যমান যেটা, মানে বীজ কিনতে যে কৃষকের আর্থিক মানে অর্থগত সহায়তার প্রয়োজন, সেটা কি আসলে গমের থেকে বেশি? মানে গমের চেয়ে কি বীজগুলোর দাম বেশি? সেক্ষেত্রে আলুর ক্ষেত্রে একটু বেশি, আচ্ছা, সরিষাতে অনেক অনেক কম, ভুট্টা গমের চেয়ে কম নয়। ভুট্টা মাত্র গম যখন 1 বিঘা জমিতে যে পরিমাণ গমের বীজ লাগে, মাত্র 2 কেজি বীজ দিয়ে ভুট্টা বোনা যায়। কেজি গম ভুট্টা এরকম। আলু ছাড়া মোটামুটি বলা যায় যে আলুতেই একটু দামটা বেশি লাগে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা সহজে ভুট্টা কিংবা তেলবীজ জাতীয় বিভিন্ন রকমের সবজি চাষ করতে পারে। জনাব হামিদুর রহমান, সময় একেবারে শেষ হয়ে গেছে, আমাদের শেষ করতে হচ্ছে আজ। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে। আপনাকেও ধন্যবাদ। আর এই ছিল আমাদের আজকের কৃষিভিত্তিক নিয়মিত আলোচনা অনুষ্ঠান কৃষি কথায়। আগাবার দেখা হবে আগামীকাল অন্য কোনো অতিথির সাথে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ডিবিসির সঙ্গে থাকুন।